শান্ত সবাইকে সাইড হতে বলে। দরজা ভেঙে ফেলে। শান্ত ভিতরে ঢুকে রিধির এই অবস্থা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নয়ন চোখের সামনে রিধিকে এভাবে দেখে ফ্লোরেই বসে যায়। নিপা রিধির পাশে বসে যায়। নিপার হাত পা নাড়ানোর শক্তিটাও হারিয়ে ফেলেছে। চোখের সামনে রিধিকে এভাবে দেখবে এটা কখনো ভাবেনি। রিধির এই অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায়। শান্তও বুঝতে পারছে না এই সিচুয়েশনে কি করা দরকার। শান্ত সবার সামনে হঠাৎ করে রিধিকে কোলে তুলে নেয়। নাহিদ নয়ন শান্তর পেছন পেছন যেতে লাগে। শান্ত রিধিকে হসপিটালে নিয়ে যায়। শান্তর চোখগুলো ফুলে লাল হয়ে গেছে। সন্ধ্যায় রিধির হাত পায়ে ব্যান্ডেজ করা, সেন্স এখনও আসেনি। ডক্টর বলেছে কিছুক্ষণের মধ্যেই সেন্স আসবে। নীরা নিপা নয়ন রিধির পাশে বসে আছে। একটু পর রিধির আস্তে আস্তে চোখ খোলে। নিপার চোখে পানি থাকা সত্ত্বেও মুখে হাসি ফুটে উঠল। নয়ন রিধির হাত ধরে চোখের পানি মুছল। এখন কেমন লাগছে? ভাইয়া, এভাবে কেঁদো না, আমি যতক্ষণ আছি তোমার কিছু হতে দেব না। ভাইয়া আমার খুব কষ্ট হচ্ছে, হাতে খুব ব্যথা করছে। খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তুমি একদম টেনশন করবে না। এরপর নিপা আর নীরাও রিধির সাথে কথা বলে। তারপর তারা বেরিয়ে যায়। ওরা যাওয়ার পর রাইসা আর শান্ত একসাথে কেবিনে ঢোকে। রিধি ওদের একসাথে দেখে অন্যদিকে ফিরে যায়। রাইসা রিধির পাশে এসে বসে। শান্ত অনেকটা দূরেই দাঁড়ায়। রিধি, আপু, সরি, আমার জন্য তোমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট দিন এভাবে নষ্ট হয়ে গেল। আপু, আমি জানি তুমি আমাকে কখনো ক্ষমা করতে পারবে না। আমি ক্ষমা পাওয়ার যোগ্যও নই। চেয়েছিলাম তোমাদের থেকে দূরে চলে যাব, কিন্তু আমি পারিনি। ভাগ্য আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। কিন্তু আপু তুমি দেখো, আমি আর কারো মাঝে কাটা হয়ে দাঁড়াবো না। খুব তাড়াতাড়ি চলে যাব। এরকম কথা যেন আর কখনো না শুনি। তুমি আমাদের কাছ থেকে কখনো যেতে পারবে না, আমরা যেতে দিব না। সবসময় আমাদের সাথেই থাকবে। তোমাকে বাঁচতে হবে, আমাদের জন্য না হোক শান্তর জন্য হলেও বাঁচতে হবে। ওনার জন্য তুমি তো আছো। হ্যাঁ, শান্তর জন্য আমি আছি, সেটা শুধু বোন হিসাবে। আপু, কি বলছো এসব? হ্যাঁ রিধি, আমি ঠিকই বলছি। আমি ছোট থেকেই শান্তকে ভালোবাসতাম, সব সময় স্বপ্ন দেখতাম শান্তর বউ হওয়ার। আমি বিদেশে বড় হলেও মনটা থাকতো শান্তর কাছে। কিন্তু শান্ত এসবের কিছুই জানতো না, আমি কখনো বলিনি। ভেবেছিলাম সারপ্রাইজ দেব। দেশে এসে শুনলাম শান্ত কাউকে ভালোবাসতো। সেই মেয়েটা বিয়ের দিনই শান্তকে ফিরিয়ে দিয়েছে। কিন্তু এটা জানতাম না যে মেয়েটা তুমি। হোটেল থেকে তুমি না বলে চলে আসার পর নাহিদ আমাকে বলে মেয়েটা আর কেউ নয়, তুমি। ভেবেছিলাম শান্তকে কখনো আমার কাছে থেকে হারাতে দিব না, কিন্তু আজ যেটা দেখলাম, আমার তোমার প্রতি পুরো বিশ্বাস জন্মে গেছে। আমি শান্তকে হয়তো ভালোবাসতে পারবো, কিন্তু ওর জন্য জীবন দিতে পারবো না। কিন্তু আজকে তোমাকে দেখার পরে মনে হচ্ছে আমার চেয়ে তুমিই শান্তকে বেশি সুখে রাখতে পারবে। আমি শান্তকে সুখী দেখতে চাই। তোমরা কথা বলো, আমি পরে আসবো। রাইসা রিধি চোখের পানি মুছে দিয়ে চলে গেল। রাইসা চলে যেতেই শান্ত রিধির পাশে এসে বসলো। রিধি চোখ বন্ধ করে অন্যদিকে ফিরে আছে। রিধির কিছুক্ষণ পর মনে হলো যেন রিধির হাতে গরম জাতীয় কিছু পড়ছে। রিধি তার হাতের দিকে তাকিয়ে উপরের দিকে তাকাতে দেখতে পায় শান্ত কাঁদছে। শান্তর চোখগুলো লাল হয়ে গেছে। রিধি ওঠার চেষ্টা করলো, কিন্তু দুর্বল থাকার কারণে ওঠার শক্তিটাও পাচ্ছে না। শান্ত রিধিকে উঠিয়ে আধশোয়া করে বসিয়ে দিল। একটু আমার কাছে এসে বসবেন? শান্ত রিধির অনেকটা পাশে গিয়ে বসে। রিধি এক হাতে ব্যান্ডেজ থাকার কারণে নাড়াতে পারছে না। অন্য হাতে অনেক কষ্ট করে শান্ত চোখের পানি মুছে দিল। শান্ত আচমকা রিধিকে জড়িয়ে ধরলো। রিধি চিৎকার দিয়ে ওঠে। শান্ত তাড়াতাড়ি রিধিকে ছেড়ে দেয়। কি হয়েছে? হাতে ব্যথা পেয়েছি। ও সরি, হাতে ব্যান্ডেজের কথা আমি ভুলে গিয়েছি। বেশি ব্যথা পেয়েছো? না, একটু। রিধি শান্তর বুকে আস্তে করে মাথা রাখলো। পরের দিন রিধিকে বাসায় নিয়ে আসা হয়। শান্ত ফোন করে রিধি কখন কি করছে, কখন ঘুমাচ্ছে, কখন খাচ্ছে, মেডিসিন রেগুলার খাচ্ছে কিনা সব প্রতি সেকেন্ডে সেকেন্ডে জেনে নিচ্ছে। আর রাতে পুলিশ স্টেশন থেকে বাসা যাওয়ার সময় রিধিকে দেখে যেত। 7 দিন পর এখন রিধি অনেকটাই সুস্থ। শান্ত এখন নতুন কিছু কেসের ইনভেস্টিগেশন নিয়ে অনেক ব্যস্ত। আগে তো দিনে 10-12 বার কল দিয়ে রিধি কি করছে জিজ্ঞেস করতো, কিন্তু এখন 2বারের বেশি দেয় না। এতে রিধি শান্তর উপর খুব রেগে আছে। রাতে রিধি বারবার ফোনের দিকে তাকাচ্ছে আর চোখের পানি মুছছে। রাত 11টা, কিন্তু শান্ত এখনো কল দিল না। রিধির এতটাই রাগ বেড়ে গেল যে কান্না করা ছাড়া কমবে না। হঠাৎ করে রিধির ফোনটা বেজে উঠলো। রিধি চোখ মুছে ফোনটা হাতে নিয়ে রিসিভ করলো। রিধি, কাঁদছো কেন? কি হয়েছে? রিধি সরি, আসলে খুব বিজি ছিলাম তো, তাই দেরি হয়ে গেল। আমার থেকে তো আপনার কাজটাই বড় হয়ে গেল, তাই না? আরে পাগলি, তোমার থেকে বড় আমার জীবনে কিছুই নেই। মিথ্যে কথা। এখন তো আমাকে আর ভালো লাগবে না, পুরনো হয়ে গেছি আমি। কথাটা আর একবার বলো তো। ঠিকই তো বলছি, যখন থাকবো না তখন। রিধি, বকছেন কেন? আমাকে বলতে দিন। 5 মিনিটের মধ্যে ছাদে এসো। ছাদে কেন? আসতে বলেছি তো আসবে, নো মোর ওয়ার্ড। রিধি ফোনটা বেড়ে রেখে দৌড়ে ছাদে গেল।
রিধি ছাদে গিয়ে দেখে রেলিংয়ের উপর হাত রেখে শান্ত দাঁড়িয়ে আছে। রিধি দৌড়ে গিয়ে শান্তকে জড়িয়ে ধরলো। শান্ত রিধিকে নিচ থেকে ছাড়িয়ে নিল। তখন কি বলছিলে? কি কি ক ক ক করছো কেন বলো? রাগ দেখাচ্ছ কেন? তুমি লেট করে ফোন করেছো, তাই আমারও খুব রাগ হয়েছে। রাগ হয়েছে তাই বলে এগুলোই বলবে? ওকে, আর বলবো না। তবু প্লিজ আর বকা দিও না। ওকে দিব না, তবে একটা শর্তে। সব শর্তে রাজি। ঠিক তো? একদম। অনেক দিন হলো মিষ্টি খাই না, তাই ভাবছি। এটা কোনো শর্ত হলো? ফ্রিজ থেকে এক্ষুনি নিয়ে আসছি। রিধি নিচে যাওয়ার জন্য পা বাড়ালে শান্ত রিধির হাত ধরে টেনে ওর বুকের মধ্যে ফেলে। কোথায় যাচ্ছো? আপনি তো বললেন মিষ্টি খাবেন, তাই আনতে যাচ্ছি। আমি ওই মিষ্টির কথা বলিনি, তাহলে? এই মিষ্টির কথা বলেছি। রিধির ঠোঁটে স্লাইড করতে করতে বলল। রিধি শান্তকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ছি ছি, এসব কি বলছেন? শর্ত কিন্তু এটাই। আমি পারবো না। সত্যি পারবে না? না। ওকে, তাহলে তুমি ঘুমাতে যাও, আমি যাচ্ছি। শান্ত চলে যেতে লাগলে রিধি শান্তর হাত ধরে নেয়। কিছু বলবে? রাগ করছেন? না, রাগ করবো কেন? কার উপর রাগ করবো? কে তুমি আমার যে তোমার উপর রাগ করবো? আমি জানি আমার উপর রাগ করেছেন। রাগ করার অধিকার এখনো অর্জন করতে পারিনি, অনেক রাত হয়েছে, এখন যাও। এভাবে কথা বলছেন কেন? আমি আসছি। রিধি শান্তর সামনে গিয়ে দাঁড়ায়। শান্ত কিছু বুঝে ওঠার আগে রিধি শান্তর পায়ের উপর উঠে শান্তর ঠোঁটকে ওর ঠোঁট দিয়ে আঁকড়ে ধরে। শান্ত এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। শান্ত রিধির কোমর জড়িয়ে ধরে রিধিকে আরও কাছে নিয়ে আসে। রিধি শান্তর ঠোঁট ছেড়ে দিলেও শান্ত রিধির ঠোঁটকে আঁকড়ে ধরে আছে। রিধি ও শান্ত দুজনেই যেন একটা নেশার মধ্যে আছে। শান্ত নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না, কিন্তু এই মুহূর্তে এসব করা ঠিক না, এটা ভেবে শান্ত রিধিকে ছেড়ে দেয়। রিধি শান্তর থেকে কিছুটা দূরে গিয়ে হাঁপাতে থাকে। আর একটু হলে নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যেত। শান্ত রিধির কাঁধে হাত রাখতে রিধি শান্তর দিকে ঘুরে শান্তর বুকে ঝাঁপিয়ে পড়ে। শান্ত রিধির লজ্জামাখা মুখটা দুহাতে তার দিকে ধরে। এত লজ্জা কোথা থেকে আসে? জানি না। যাই বলো, মিষ্টিটা কিন্তু সেই ছিল। উফ, কি বলছেন এসব? ঠিকই বলেছি, বিয়ের পর ব্রেকফাস্ট আর ডিনারে এই মিষ্টি দিয়েই করতে হবে। লজ্জা শরমের মাথা খাইছেন নাকি? তোমার এত লজ্জা কিভাবে আসে জানি না, কিন্তু লজ্জা ভাঙানোর দায়িত্বটা কিন্তু আমার। হইছে, এখন যান। আরেকটু থাকি? না, আর থাকতে হবে না। প্লিজ। বললাম তো না। বিয়েটা করে নি, সব সুদে আসলে আদায় করব। সেটা পরে দেখা যাবে। তখন কিন্তু বারণ করলেও শুনবো না। আজ কন্ট্রোল করলেও ওই দিন কন্ট্রোল করতে পারবো না। যা ইচ্ছে তাই করিয়েন, এখন যান তো। ওকে, গুড নাইট। গুড নাইট। পরের দিন সকালে শান্তর আম্মু ফোন করে বলছে দুপুরে সবাই যেন তাদের বাসায় যায়। রিধি তো নীরাকে ছাড়া কোথাও যায় না, তাই রিধি নীরাকে তাদের বাসায় আসতে বলে। নয়ন, নিপা, নীরা, রিধি দুপুরে শান্তদের বাসায় যায়। শান্ত সকাল থেকে রিধির সাথে কথা বলেনি। রিধি ভাবলো হয়তো বাসায় আছে, কিন্তু শান্ত বাসায়ও নেই। রিধির তো ইচ্ছা করছে শান্তকে খুব করে বকতে। দুপুরে খাওয়া দাওয়ার পর নয়ন, নিপা আর শান্তর আব্বু আম্মু বসে কথা বলছে। নীরা আর রিধি শুয়ে শুয়ে গল্প করছে। বিকালে নয়ন আর নিপা বাসায় চলে যায়। শান্তর আম্মু রিধি আর নীরাকে যেতে দেয়নি। সকালে নাহিদুদের বাসায় গিয়ে দিয়ে আসবে বলে রাতটা রেখে দেয়। সন্ধ্যায় নীরা বেডে বসে মোবাইল গেমস খেলছিল, আর রিধি হাঁটতে হাঁটতে পুরো বাসাটা ঘুরে ঘুরে দেখছিল। রিধি একটা রুমে ঢুকে খুঁটখুটে সব জিনিস দেখছিল। বেডের পাশে টেবিলের উপর শান্তর ছবি দেখে বুঝতে বাকি রইল না এটা কার রুম। রুমটা অনেক বড়। রুমের মাঝখানে বেডের পাশে ছোট একটা টেবিল, টেবিলের উপর একটা ছোট্ট টেবিল ল্যাম্প, আর শান্তর একটা ছবি, অন্য পাশে একটা ওয়ার্ড্রপ। আর রিধি সব থেকে বেশি ভালো লাগলো রুমে যা কিছু আছে সব কিছুই খুব সুন্দরভাবে গোছানো। রুমের এক কোণায় ফ্লোরে কয়েকটা ফুলের টবও আছে। রিধি হাঁটতে হাঁটতে বেলকনিতে গেল। বেলকনির এক পাশে একটা গিটার দেখতে পেয়ে রিধি খুব অবাক হয়। মানুষটার মধ্যে আর কত ধরনের গুণ আছে আল্লাহ জানে। রিধি গিটারটা স্পর্শ করে রুমে চলে আসলো। তারপর শান্ত ছবিটা নিয়ে শান্ত ছবিটাকে বারবার স্পর্শ করছে। ছবিটাতে শান্তকে অনেক সুন্দর লাগছে। সাদা শার্ট আর কালো প্যান্ট, হাতে ঘড়ি, শার্টের হাতাগুলো ফোল্ড করা, শার্টের বুকের দিকে দুটো বোতাম খোলা। ছবিটা দেখে যে কোনো মেয়েই ক্রাশ খাবে। রিধি নিজেও অনেক লজ্জা পাচ্ছে। রিধি ছবিটা রেখে দিল। রিধি পেছন দিকে ফিরবে তার আগেই কেউ রিধিকে জড়িয়ে ধরলো। রিধি প্রথমে অনেক ভয় পেয়ে গেল। রিধি তার ঘাড়ে কারো ঠোঁটের স্পর্শ পেল। রিধির বুঝতে বাকি রইল না এটা কে। ছাড়ুন আমাকে, একদম আমাকে স্পর্শ করবেন না। শান্ত যেন রিধির কোনো কথাই শুনছে না, নিজের মতো করে হারিয়ে যাচ্ছে এক অজানা সুখে। রিধি শান্তর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। কি হলো? আমার সাথে কথা বলতে আসবেন না। আমি কি করলাম? কি করলেন মানে? আপনি তো জানতেন আজ আমরা এখানে আসব, তাহলে আপনি আজ বাসায় থাকাটা উচিত ছিল না? আরে কাজ ছিল। কাজ, কাজ আর কাজ, এটা শুনতে শুনতে না আমার অসহ্য লাগে। ওকে, সহ্য করার মতো কিছু করি। এই একদম মজা করবেন না। মজা করলাম। এখন বলো, লুকিয়ে লুকিয়ে আমার ছবি দেখছো কেন?
কোথায় দেখলাম? আমি কিন্তু অনেকক্ষণ আগে এখানে এসেছি, তুমি কি কি করছো সব দেখেছি, সো মিথ্যা বলে লাভ নেই। না মানে এমনি। ছবিতে না দেখে বাস্তবে যা ইচ্ছা তাই করতে পারো। এই, আপনি সবসময় নেগেটিভটা ভাবেন কেন? ছবিটা সুন্দর হয়েছে তাই দেখছিলাম। ছবিটা সুন্দর কিন্তু ছবির মানুষটা সুন্দর না। আমি সেটা কখন বললাম? ওকে বাদ দাও, আজ কিন্তু তুমি আমার সাথেই থাকছো। কি? জি ম্যাম। বিয়ের আগেই? প্রবলেম কি? ছি ছি, এরকম কখনো হয় নাকি? বিয়ের আগে একটা ছেলে আর একটা মেয়ে কখনো একটা রুমে থাকতে পারে না। কিন্তু আমার তো কোনো খারাপ উদ্দেশ্য নেই। হ্যাঁ, কিন্তু এটা ঠিক না, আমি থাকতে পারবো না। প্লিজ। বাড়াবাড়ি করলে কিন্তু আমি বাসা থেকে বেরিয়ে যাব। ওকে ওকে, আর বলবো না। এখন ফ্রেশ হয়ে আসুন। যাচ্ছি, তুমি টাওয়েলটা নিয়ে দাঁড়াও, আমি যাচ্ছি। ছি ছি, আপনি নিয়ে যান, আমি পারবো না। কেন? এটাতে প্রবলেম কি? আপনার লজ্জা করবে না? আজব, এখানে লজ্জার কি আছে? তোমার সব কিছু যেমন আমার তেমনি আমার সব কিছু তোমার, তাই না? আল্লাহ প্লিজ, ওনার মুখে একটু লাগাম দাও। আমি যাচ্ছি, টাওয়েল খুঁজে বের করো। শান্ত শার্ট খুলে বেডে রেখে দিয়ে ওয়াশরুমে চলে যায়। রিধি আর কি করবে, টাওয়ালটা নিয়ে দিয়ে আসে। কিছুক্ষণ পর শান্ত ফ্রেশ হয়ে বের হয়। রিধি ওয়ার্ড্রপে শান্ত শার্টগুলো এক এক করে দেখছিল। শান্ত টাওয়াল পরে ওয়াশরুম থেকে বের হলো। ওখানে কি করছো? এই তো। কি হয়েছে? আপনি এই অবস্থায় বের হলেন কেন? কেন বের হলাম মানে? মানে আপনি টাওয়াল পরে বের হলেন কেন? প্রবলেম কি? আল্লাহ, এখনো লুচুদের মতো দাঁড়িয়ে আছেন? শান্ত রিধির অনেকটা কাছে চলে গেল। হাত দিয়ে চোখ ঢেকে রেখেছো কেন? আপনি শুধু টাওয়াল পরে আছেন। শান্ত রিধির হাতটা চোখ থেকে সরিয়ে নিল। এত লজ্জা কোথা থেকে আসে? ড্রেস পরে নিন। শান্ত রিধির দিকে এক পাক পা করে এগিয়ে যেতে লাগলো। রিধি এক পাক পা করে পিছিয়ে যেতে লাগলো। রিধি পেছাতে পেছাতে ওয়ার্ড্রোপের সাথে লেগে গেল। পেছনে যাওয়ার মতো আর 1 ইঞ্চিও জায়গা নেই। শান্ত রিধির দুই পাশে 2 হাত রেখে দাঁড়ালো। রিধি শান্তকে এভাবে দেখে চোখ সরাতে পারছে না। রিধি শান্তর বুকের লুমগুলোর দিকে তাকিয়ে আছে। বিন্দু বিন্দু পানি এখনো বুকের মধ্যে আটকে আছে। রিধির ইচ্ছে করছে একবার শান্তকে ছুঁয়ে দেখতে, কিন্তু শান্ত কি মনে করবে এটা ভেবে অন্যদিকে তাকিয়ে গেল। কি হলো? নীরা মনে হয় ডাকছে। তাই? হ্যাঁ, এখন আমাকে যেতে দিন। দিব। তার আগে একটা কাজ করতে হবে। কি 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 কাজ? শান্ত হঠাৎ করে রিধির কাঁধ থেকে ওড়নাটা সরিয়ে দিল। হে, এটা কি করছেন? দেখুন, আমি এসব। রিধি কিছু বলার আগে শান্ত রিধির ঘাড়ে একটা ডিপ কিস করে। রিধি চোখ বন্ধ করে শান্তর স্পর্শ অনুভব করে। এই যে ম্যাম। রিধি চোখ খুলে শান্তর দিকে তাকালো। নিজেকে আমার মাঝে বিলিয়ে দিতে রাজি তো? না। এখন হয়তো না, কিন্তু আর কয়েকদিন পর আমার জিনিস আমার করে নিব। দেখা যাবে। এখন ড্রেস পরে আসুন। নীরা মনে হয় আমাকে খুঁজছে। নীরা তোমাকে না, অন্য কারোর বুকে লাড্ডু ফুটাচ্ছে। মানে? এটাও বুঝলে না? নাহিদ কিন্তু এতটা বোকা না। কি সব বলেন? জি ম্যাম, ওরা তোমার মতো আনরোমান্টিক না। বুঝেছি। এখন সরুন, আমি যাব। শান্ত রিধিকে মুচকি হেসে ছেড়ে দিল। রিধি শান্ত রুম থেকে বেরিয়ে নীরার কাছে যেতে লাগলো। রিধি রুমে ঢুকতে গেলে দেখতে পায় নীরা আর নাহিদ খুব ক্লোজ ভাবে আছে। রিধি চিৎকার করে চোখে হাত দেয়, আমি কিছু দেখিনি। নীরা নাহিদ দুজনেই একজন আরেকজন থেকে দূরে গিয়ে দাঁড়ায়। নাহিদ লজ্জায় রুম থেকে বেরিয়ে যায়। নীরা মাথা নিচু করে বেডে বসে আছে। রিধি মুচকি হেসে নীরার গা ঘেঁষে বসলো। কি হচ্ছিল এখানে? কিছু না। কিছু তো হচ্ছিল। রিধি আসলে জানো, আমি সব জানি। মন খারাপ করিস না, তোর ব্যাপারটা আমি দেখব। মানে আবার কি? আমার দেবরের ব্যাপারটা তো আমাকেই দেখতে হবে। তা কি হচ্ছিল তা তো বললি না। কি হবে? স্যার ঠিকই বলেছে, তোরা কিন্তু অনেক রোমান্টিক। ভাইয়া বলেছে? ভাইয়া কি করে এসব জানে? আমিও তো সেটাই ভাবছি, একটা মানুষ সবকিছু দিয়ে কিভাবে এতটা এক্সপার্ট হতে পারে। আমার ভাই তো তাই। আমার দেবরও কম না, চুপি চুপি কত কিছু করে ফেলেছে, অথচ আমি কিছুই জানি না। আল্লাহ, তুই এসব কি বলছিস? তুই করছিস কেন? আমি তোর ভাবি হই। ভাবি? হ্যাঁ, ভাবি হই। পারবো না। দাঁড়া, এক্ষুনি আম্মুকে বলতে যাচ্ছি। এই না। তাহলে বলবি তো? বলবো। ওকে। এখন বল, ভাইয়া এসেছে? রুমেই আছে। তো আজকে কি ওখানে ট্রান্সফার হবে? আমি ওখানে গেলে তুই তো আমার দেবরটাকে পেয়ে যাবি, তাই তো। আমি এই জন্য বলিনি। বুঝি, সবই বুঝি। আরে না রিধি, আরে মন খারাপ করিস না, আমি ফান করছিলাম। জানি। রিধি নীরা কথা বলার সময় শান্তর আম্মু এসে ওদের ডিনার করার জন্য ডেকে গেল। সবাই ড্রয়িং রুমে গেল। শান্ত রিধির আর নাহিদ নীরার অপোজিটে বসেছে। শান্তর আম্মু রিধির পাশে আর শান্তর আব্বু নাহিদের পাশে বসেছে। সবাই খাওয়া শুরু করলো, কিন্তু রিধি শান্তর জন্য ঠিকভাবে খেতেও পারছে না। যেহেতু রিধি শান্তর অপোজিটে, তাই শান্ত তার পা দিয়ে রিধির পায়ে স্লাইড করছে। রিধি বারবার কেঁপে উঠছে। রিধির খাবার গলায় আটকে গেল। নীরা তাড়াতাড়ি করে রিধিকে পানি দিল। রিধি পানি খেয়ে শান্তর দিকে বড় বড় চোখ করে তাকালো। কি হয়েছে মা? না আম্মু, কিছু না।
এরপর রিধি আবার খেতে লাগে, কিন্তু আবারও শান্ত ওর পা দিয়ে রিধির পায়ে স্লাইড করতে থাকে। রিধি এবার উঠে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস? আমার খাওয়া হয়ে গেছে। সে কি, এখনো তো শুরুই করলে না? না আম্মু, আমি খেয়েছি, আর এখন পেটে আর একটুও জায়গা নেই। রিধি হাত ধুয়ে উঠে চলে আসে। শান্ত বুঝতে পেরেছে যে তার জন্য রিধি উঠে চলে গেল। শান্ত তার প্লেটটা নিয়ে উঠে গেল। আম্মু, আমি আমার রুমে গিয়ে খেয়ে আসছি। সবাই বুঝতে পারছে যে রিধি না খাওয়ার কারণে রিধির জন্য নিয়ে যাচ্ছে, তাই সবাই মুখ লুকিয়ে লুকিয়ে হাসছে। শান্ত তার রুমে গিয়ে খাবারগুলো রেখে আসলো। তারপর গেস্ট রুম থেকে রিধিকে নিয়ে আসলো। রিধিকে রুমে এনে দরজা লক করে দেয়। কি হয়েছে, এভাবে নিয়ে আসলেন কেন? শান্ত রিধিকে সোফায় বসিয়ে দিল, তারপর খাবার এনে রিধির পাশে বসলো। কিছু বলছেন না কেন? হ্যাঁ করো। কেন? হ্যাঁ করতে বলেছি, করবা, এত প্রশ্ন করছো কেন? আজব তো, শুধু শুধু আমার উপর রাগ দেখাচ্ছেন কেন? করবা না? আমার তো খিদা নেই, আপনি খেয়ে নিন। লাস্ট বার বলছি, হ্যাঁ করো। রিধি শান্তর ফেস দেখে ভয়ে হা করলো। শান্ত রিধিকে খাইয়ে দিতে লাগলো, তারপর নিজেও খেয়ে নিল। মানুষটা এমন কেন? কখনো কখনো নিজেকে অনেক ছোট মনে হয় ওনার মতো ছেলের জন্য আমি যোগ্য না। খাওয়ার সময় কি ভাবছো এত? কিছু না। ভাবাভাবি বাদ দিয়ে চুপচাপ খেতে থাকো। শান্ত রিধিকে খাইয়ে দিয়ে প্লেট নিয়ে ড্রয়িং রুমে রেখে আসে। শান্ত রুমে আসা পর্যন্ত রিধিকে যেতে বারণ করেছে, তাই রিধিকেও যেভাবে বসে থাকতে বলেছে এখনো সেভাবেই বসে আছে। শান্ত খাবার রেখে রুমে আসে, তারপর বেডে গিয়ে বসে। রিধি এখানে আসো। কেন? আসতে বলেছে, আসবা। আসছি তো, রাগ করার কি আছে? রিধি মুখ গোমরা করে শান্তর সামনে এসে দাঁড়ায়। এখানে বসো। কেন? আবার? বসছি তো। রিধি বেডে বসতেই শান্ত রিধির কোলে মাথা রেখে শুয়ে যায়। এইভাবে শুয়ে পড়লেন কেন? আমি যেভাবে ইচ্ছা সেখানেই শোবো, তোমার কোনো প্রবলেম? না না, আমার প্রবলেম নেই। তাই বলে কি? কিছু না, একটা কথা বলি। উল্টাপাল্টা কথা বলা লাগবে না, ভালো কোনো কথা হলে বলো। আমাকে পেলে কি আপনি সুখী হবেন? মানে কি? আসলে আমার মনে হয় যে আমি আপনার যোগ্য না। আমার মাঝে এমন কিছুই নেই যেটা আপনাকে দিতে পারবো। কথাটা আবার বলতে পারবে? আপনি রাগ করুন আর যাই করুন, এটাই সত্যি। শান্ত শোয়া থেকে উঠে বসে যায়। ঘুমাতে যাও। আপনি আমার... যেতে বললাম না? আরে পুরো কথাটা... রিধি শান্তর ফেস দেখে ভয় পেয়ে রুম থেকে বেরিয়ে গেল। খাট্টাস পোলা, পুরো কথাটা না শুনেই তাড়িয়ে দিল। তোর কপালে একটা ডাইনি বউ জুটবে। থুর, কি সব বলছি, নিজেকে নিজেই ডাইনি বলছি। আজ তো একটা বজ্জাতের হাড্ডি। এভাবে রাগ করার কি আছে যে আমাকে রুম থেকে বের করে দিল? আমি কি ওনার রুমে যেতে কাঁদছিলাম নাকি? নিজেই তো টেনে টেনে নিয়ে গেল, আবার বকা দিয়ে বেরো করে দিল। এই খচ্চরটা যদি 1009টা বেবি না হতো তখন অনেক ভালো হতো। সবগুলো বেবি যখন ওয়া ওয়া করে কান্না করতে থাকতো তখন বজ্জাতটা বুঝতো আমার সাথে রাগ করার ফল কি হয়। রিধি শান্তর 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে নীরার কাছে চলে আসলো। কাকে এত বকা দিচ্ছিস? কাকে আবার? ওই বজ্জাত বান্দর, শকুন, হাতি, কচ্ছপের মতো দেখতে ছেলেটাকে। তা ওই ছেলেটা কে? কে আবার? ওই হনুমানটা আর কি। হনুমান আবার কে? আরে শান্ত স্যার ছাড়া আর কে হবে? রিধি, তোর মাঝে মাঝে কি হয় আমি কিছুই বুঝতে পারি না। তুই তো ওই রকমই, তাই। আচ্ছা, এখন এখানে ঘুমাবি তো? এখন ঘুমাবো না। ঘুমাবি না তো কি করবি? এই চল না, ছাদে যাই। এত রাতে ছাদে কেন? ঘুমোতে ইচ্ছে করছে না তাই। চল না জানু, প্লিজ। এত রাতে যাওয়া ঠিক হবে না, আমরা কাল সকালেই যাব। ওকে? সকালে না, এখন বলছি এখনই যাব। তুই না গেলে আমি একাই যাব, তুই ঘুমা। রিধির আগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। নীরাও রিধির পেছন পেছন গেল। সিঁড়ির কাছাকাছি আসলে নাহিদ ওদের দুজনকে দেখতে পায়। নীরা, ভাবি কোথায় যাচ্ছ? ছাদে। আর ভাইয়া এই পেতনিটাকে বলেন আমার সাথে যেন না আসে। আমি পেতনি? রিধি কিছু না বলে হনহন করে উপরে উঠে গেল। নাহিদ নীরার পাশে এসে দাঁড়ালো। হঠাৎ করে কি হলো ভাবি, এত রেগে আছেন কেন? আমাকে সহ ছাদে যেতে বলেছিল, রাত হয়ে গেছে তাই বারণ করেছিলাম, এখন আমার উপরেই রেগে আছে। ওকে, তুমি এখন ভাবির কাছে যাও, আর ভাইয়াকেও নিয়ে আসছি। আচ্ছা। এরপর নীরা রিধির কাছে ছাদে গেল আর নাহিদ শান্তকে ডাকতে গেল। রিধি মুখ গোমরা করে নাক ফুলে দাঁড়িয়ে আছে। রিধি, এই রিধি, একদম আমার সাথে কথা বলবি না। সরি, প্লিজ এরকম করে থাকিস না। তোকে ছাদে কে আসতে বলেছে? তুই যা। রাগ করিস না জানোটা, আমি তো তখন মজা করছিলাম। আসলে রাগলে তোর ফেসটা অনেক সুন্দর লাগে তো, তাই একটু রাগাতে চেয়েছিলাম। একদম পাম দিবি না, ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিব। তোর যা ইচ্ছে তাই কর, কিন্তু তবুও এরকম গোমরামুখ করে থাকিস না। আমি যেভাবে থাকি তোর কি? রিধি, মিছে মিছে চোখের পানি ফেলে কোনো লাভ নেই। মিথ্যে না, সত্যি সত্যি। আচ্ছা 1 মিনিট দাঁড়া, আমি ফোনটা নিয়ে এসে কতগুলো পিক তুলে নেই। পিক কেন? বারে, আমার বোনটা এত সুন্দর করে কাটছে, আমি যদি এটা সবাইকে দেখাতে না পারি তাহলে হয় নাকি? মানে? এফবিতে দিব। নাউজুবিল্লাহ।
কি হলো, কান্না বন্ধ করে দিলি যে? থাক, আর লাগবে না। নাহিদ বলল, ভাবি আমরাও চলে এসেছি। নাহিদ আর শান্ত ওদের সামনে আসলো। নাহিদ রিধির দিকে বড় বড় চোখ করে তাকালো। রিধি ভয়ে নীরার পেছনে লুকিয়ে পড়ে। নীরা বলল, কি হয়েছে, লুকাচ্ছিস কেন? রিধি বলল, দেখছিস না রাক্ষসটা কিভাবে আমার দিকে তাকিয়ে আছে? নীরা বলল, তাই বলে তুই এইভাবে আমার পিছনে লুকাবি? রিধি বলল, তাহলে কি করতাম? রাক্ষসটা শার্টের পকেটে লুকাতাম। শান্ত বলল, ফিসফিস করে কি বলছো? কিছু না তো, বলছিলাম আপনি কি ভালো, তাই না নীরু? হ্যাঁ হ্যাঁ, এটাই বলছিল। আচ্ছা ভাইয়া, চল না, ওই ঝগড়া না করে অন্য কিছু ভাবা যাক। শান্ত বলল, কি? রিধি বলল, চলুন সবাই মিলে লুকোচুরি খেলবো। নীরা বলল, তুই এখনো পিছিয়ে রয়ে গেলি। শান্ত বলল, বুদ্ধি তো সব হাঁটুতে, তাই। রিধি বলল, ওই কি বললেন, আমার বুদ্ধি হাঁটুতে? শান্ত বলল, মাথায় বুদ্ধি থাকলে লুকোচুরি খেলার কথা বলতে না। ধুর, আর কোনো কথাই বলবো না আমি। আচ্ছা ভাইয়া, এক কাজ করা যায়, তুমি গান গাওয়া শুরু করো। ভাবি তো কখনো তোমার গান শুনে নাই। নীরা বলল, ভাইয়া আপনি গান গাইতে পারেন? শান্ত বলল, ওই একটু আধটু। একটু আধাটুকু না, গান শোনার পর তুমি ভাইয়ের সব চাইতে বড় ফ্যান হয়ে যাবে। তাহলে তো শুনতেই হবে। কি বলিস রিধি? রিধি বলল, বলেছি না আমি কোনো কথা বলবো না। ভাবি, ভাইয়ার গানটা শুনলে মন এমনিতেই ভালো হয়ে যাবে। তাহলে ভাইয়া শুরু করেন। 1 মিনিট দাঁড়া ভাইয়া, আমি গিটারটা নিয়ে আসি। নাহিদ এক দৌড়ে নিচে গেল গিটারটা আনতে। নাহিদ গিটার নিয়ে এসে শান্তকে দিল। তারপর সবাই বৃত্তাকার হয়ে বসলো। নাহিদের পাশে রিধি, তারপর নীরা, এরপর শান্ত। রিধি ইচ্ছে করে শান্তর সাথে বসেনি। শান্ত গিটারটা নিয়ে টুংটুং শব্দে সুর উঠাতে লাগলো। পুরো গানটা গাওয়ার সময় রিধি অপলকভাবে শান্তর দিকে তাকিয়েছিল। কোনো মানুষ এতটা সুন্দর গান গাইতে পারে এটা রিধি জানা ছিল না। শান্ত গিটারটা এক পাশে রেখে রিধির দিকে তাকিয়ে দেখে রিধি ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। নীরাও এটা দেখলো। এই রিধি, কি 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 হয়েছে? কোথায় হারিয়ে গেছিস? ভাইয়া, গান শুনে সবাই এরকম হয়ে যায়। গান তো নয়, যেন ভাঙা রেকর্ড বাজছে। কি পচা হয়েছে, যা বলার মতো না। এরকম গান তো 1 বছরের বাচ্চাও গাইতে পারে। ও সিরিয়াসলি? হ্যাঁ তাহলে তো তুমিও নিশ্চয়ই পারবে, কারণ তুমি তো 1 বছরের বাচ্চা নও। হ্যাঁ হ্যাঁ পারবো, এখানে না পারার কি আছে? তাহলে এই নাও গিটার, শুরু করো। ওয়াও ভাবি, তুমিও গাইবে? রিধি, তোকে তো কখনো গান গাইতে শুনিনি। আল্লাহ গো, আমি তো গিটার কি করে বাজাই এটাও জানি না। গান কি করে গাইবো? থুর, পণ্ডিতগিরি করতে গিয়ে এখন নিজেই ফেসে গেলাম। কি হলো, চুপ করে বসে আছো কেন? আমার গিটার লাগবে না। ওকে, তাহলে গিটার ছাড়াই গাও। বলছি যে অন্যদিন। অন্যদিন কেন, এখনই শুরু করো। আল্লাহ, নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। কি হলো, সব হাওয়া বেরিয়ে গেল? এই যে মিস্টার, একদম টিটকারি কাটবেন না। 1 মিনিট বসুন, আমি পজিশনে বসি। এরপর রিধি চোখ বন্ধ করে নিল। তারপর একটু আস্তে করে গেয়ে যেতে লাগলো। রিধি পুরো গানটা গাইতে পারলো না। চোখ খুলে সবার রিয়াকশন দেখতে লাগলো। সবাই রিধির দিকে পলকহীনভাবেই তাকিয়ে আছে। রিধি ভাবলো হয়তো গানটা ভালো লাগেনি, তাই সবাই এমনভাবে তাকিয়ে আছে। রিধি মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে আছে। রিধি, এটা সত্যিই তুই তো? আমি তো কখনো এসব গান গাইনি, তাই হয়তো তেমন ভালো হয়নি। কে বলেছে ভালো হয়নি? অসম্ভব সুন্দর হয়েছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমার ভাবি এত ভালো গানের গলা আছে। ভাবি, তুমি কিন্তু ভাইয়ের থেকে কম না, দুজনেই 50-50। হ্যাঁ রিধি, আমিও বিশ্বাস করতে পারছি না। আপনি কিছু বলবেন না? তোমরাই তো সব বলে দিলে, আমি আর কি বলবো। তবে একটা গিফট দিতে পারি। কি গিফট? সবার সামনে দিব, দেন। পরে কিন্তু তুমি লজ্জা পাবে। তাহলে আমরা যাচ্ছি ভাইয়া, আপনাদেরও একটু আলাদা টাইম স্পেন্ড করা দরকার। চলো। নাহিদ আর নীরা ওখান থেকে চলে গেল। এখন বলেন কি গিফট? শান্ত একটু একটু করে রিধির পাশে যেতে লাগলো। শান্তর চাহনিটা রিধির কাছে ভালো মনে হচ্ছে না। রিধি উঠে দাঁড়িয়ে গেল। শান্ত রিধির পাশে এসে দাঁড়ালো। শান্ত তবুও রিধির দিকে এগোতে লাগে। রিধি পেছনে যেতে যেতে রেলিংয়ের সাথে লেগে গেল। রিধি ভয়ে ভয়ে চোখ বন্ধ করে নেয়। শান্ত রিধির হাত ধরে নিজের বুকে নিয়ে আসে। রিধিও ভয় পেয়ে শান্তর শার্ট খামচে ধরে। শান্ত 2 হাতে রিধির মুখটা উঁচু করে ধরে। রিধির নিঃশ্বাস শান্ত চোখে মুখে ছিটকে পড়ছে। শান্ত রিধির ঠোঁটের দিকে এগোতে লাগলে রিধি বাধা দেয়। কি হলো, গিফট লাগবে না? না, আমি চাই না। কিন্তু আমি যখন দিব বলেছি তো তুমি না বললেও দিব। দেখুন, রিধি কিছু বলার আগে শান্ত রিধির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। শান্ত ধীরে ধীরে নেশাটা আরো বাড়তে লাগলো। আর রিধির চোখ থেকে অনবরত পানি পড়েই যাচ্ছে। শান্ত একসময় বুঝতে পারলো যে সে খুব বেশি করে ফেলেছে। রিধির চোখের পানি দেখে শান্ত খুব কষ্ট পেল। রিধি সরি, আমি তোমাকে কষ্ট পেতে দেখতে চাইনি। রিধি অন্যদিকে তাকিয়ে চোখের পানি মুছে নিল। না না, কষ্ট হবে কেন? আমার সব কিছুতেই তো আপনার অধিকার আছে, তাই যখন যা ইচ্ছে হয় তাই করতে পারেন। এটার মানে কিছু বোঝাতে চাইছো? কিছু না, আমি যাচ্ছি। রিধি দাঁড়াও। হ্যাঁ বলুন। তুমি কি আমাকে এতটা ক্যারেক্টারলেস মনে করো? আমি এটা কখন বললাম? বলনি, কিন্তু তোমার কথায় এটাই বোঝাতে চেয়েছো।
না, আমি তো শুধু এনাফ রিধি, নিজেকে কন্ট্রোল করাটা আমার পক্ষে খুব বেশি হার্ড না। তুমি কি ভাবছো বিয়ের আগেই আমি তোমার সাথে খারাপ কিছু করব? এতটা বিশ্বাস আমার প্রতি, আমার ভালোবাসার প্রতি কোনো বিশ্বাস নেই তোমার? আমি এটা কখন বললাম? আপনার উপর পুরো বিশ্বাস আছে আমার। এটা মন থেকে বলছো না, তুমি ভেবো না আমি শুধু তোমার দেহটা চাই, তোমার মনটা পেলেই আমি খুশি। ওকে, প্রমিস করছি আজ থেকে তুমি না চাওয়া পর্যন্ত কখনো তোমাকে টাচ করব না। কিন্তু তাই বলে তুমি এটা ভেবো না তুমি স্বাধীন, আমি ছাড়া অন্য কোনো ছেলের ছায়া স্পর্শ করতে পারবে না, আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা তো দূরের কথা, পছন্দও করতে পারবে না। শান্ত হনহন করে ছাদ থেকে নেমে রুমে চলে আসলো। রিধি অসহায়ের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো, তারপর আস্তে আস্তে রুমের দিকে যেতে লাগলো। রিধি রুমে গিয়ে দেখে নীরা শুয়ে আছে। রিধি কোনো শব্দ না করে নীরার পাশে শুয়ে যায়। সকালে শান্ত রিধিকে না বলে অফিসে চলে গেল। রিধির খুব খারাপ লাগছে, সামান্য একটা ব্যাপার নিয়ে শান্ত এতটা বাড়াবাড়ি করছে। রিধিকে একবার বলে যাওয়ার প্রয়োজনও মনে করলো না। নাহিদ বলল বিকেলে ওদের ড্রপ করে দিবে, কিন্তু রিধি কিছুতেই থাকতে চাইছিল না। রিধি এখনই চলে যেতে চায়। শান্তর আব্বু আম্মু ভেবেছিল হয়তো নয়ন আর নিপার জন্য খারাপ লাগছে তাই চলে যেতে চাইছে, তাই শান্তর আব্বু আম্মু আর বারণ করেনি। সকালে নাহিদ রিধি আর নীরাকে ওদের বাসায় দিয়ে আসলো। রিধি পুরো রাস্তায় একটা কথাও বলেনি। নীরা আর নাহিদও বুঝতে পারলো না যে সকাল সকাল রিধির কি হলো। রিধি বাসায় গেলে এরকম চুপচাপ থাকতে দেখে নিপা ভাবলো হয়তো তারা ফোন করায় রিধি মন খারাপ করেছে। সন্ধ্যায় রিধি ফোন হাতে নিয়ে অনেকক্ষণ ধরে বসে আছে। ভাবলো হয়তো শান্ত বাসায় এসে কল দিবে, কিন্তু রিধির আশাটা মিথ্যে ছিল। অনেক রাত পর্যন্ত অপেক্ষা করার পরও শান্ত কল দিল না। রিধির এখন খুব খারাপ লাগছে। রিধি আর অপেক্ষা করতে না পেরে নিজেই কল দিল। প্রথমবার রিসিভ করলো না, দ্বিতীয়বার দিলে তারপর রিসিভ করে। হ্যালো। হ্যাঁ বলো। কোথায় আপনি? কাজে আছি। এখনো বাসায় যাননি? না, কিছু বলবে? বলছিলাম যে আজকে খুব বিজি ছিলেন, একবারও কল দেননি। কোনো প্রয়োজন ছিল না তাই নক করলাম না। সরি। কেন? কালকের পুরো ব্যাপারটার জন্য। আর কিছু বলবে? সরি বললাম তো। এখন রাখছি। আরে শুনুন। হ্যাঁ বলো। বাসায় কখন ফিরবেন? জানি না। ডিনার করেছেন? অন্য কোনো কথা থাকলে বলো, আমি কাজে আছি। আমি কি ডিস্টার্ব করছি? এখন রাখছি। রিধি ফোনটা বালিশের পাশে রেখে চোখের পানি মুছে নিল। রিধি নিজেও সকাল থেকে কিছুই খায়নি। নিপা দরজায় নক করলো। রিধি বেড থেকে উঠে দরজা খুলে দিল। হ্যাঁ ভাবি বলো। কিছু কথা ছিল। ভেতরে এসো। নিপা রিধির বেডে বসলো। নিপা রিধির হাতের উপর হাত রাখলো। কিভাবে যে বলবো এটা ভেবে পাচ্ছি না। কি হয়েছে বলো? ভাইয়া কোথায়? তোমার ভাইয়া ঠিক আছে, উনি তোমাকে কিভাবে বলবে ভেবে পাচ্ছে না, তাই আমাকেই পাঠালেন। কি এমন কথা ভাবি? আসলে হ্যাঁ বলো ভাবি। তোমাকে গতকালই বলা উচিত ছিল, কিন্তু তুমি মন খারাপ করবে তাই বলা হয়নি। আসলে কাল শান্তদের বাসায় যাওয়ার পেছনে একটা কারণ ছিল। কি কারণ? শান্তর আব্বু আম্মু চাইছিল খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাক, তাই কাল যেতে বলেছিল। ওনারা বলেছেন এখন কোনো অনুষ্ঠান না করেই শুধু বিয়েটা হয়ে যেতে, পরে সবাইকে জানাবে, তাই ওনারা কালই বিয়ের আয়োজন করতে বলেছে। কাল? এত তাড়াতাড়ি কি করে? আমরাও প্রথমে না করেছিলাম, কিন্তু গুরুজনরা যেটা সিদ্ধান্ত নিয়েছেন ওটা তো শুনতেই হবে। তাই বলে? মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু শান্ত কাল আমাকে বললো না কেন? শান্তকেও বলা হয়নি। রিধি দেখো, একদিন না একদিন তো ওখানে যেতেই হবে, তাই মন খারাপ করে কি করবে। কাল সন্ধ্যায় ওনারা আসবে বলেছেন। আচ্ছা, তোমার যদি ওখানে ভালো না লাগে কয়েকদিন পর পর চলে আসবে, আর আমরা তো যাবই। নীরাও চলে আসলো। রিধি ভাবেনি এত তাড়াতাড়ি এই বাসা থেকে চলে যাবে। আসলে মেয়েদের জীবনটা এমন, নিজের বলতে কিছুই নেই। বিয়ের আগে বাবা মার সম্মানের কথা চিন্তা করে নিজেকে সেভাবে চলতে হয়, আর বিয়ের পর পুরো জীবনটা স্বামীর হাতে। স্বাধীনতা বলতে কিছুই নেই, প্রতি পদক্ষেপে বাধা সৃষ্টি করে, আর সেই বাধা পেরিয়ে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। এক পর্যায়ে মৃত্যুর সামনে দাঁড়িয়ে সেই বাধা থেকে মুক্তি পায়। সন্ধ্যায় নাহিদ, শান্ত, শান্তর আব্বু আম্মু আর শান্তর একটা ফুপিও এসেছে। নীরা আর শান্তর ফুপি রিধির রুমে বসে আছে। নিপা সবার জন্য নাস্তা তৈরি করছে। কিছুক্ষণ পর শান্তর ফুপি আর শান্তর আম্মু নিপা আর নীরাকে কয়েকটা শপিং ব্যাগ হাতে দিয়ে বলল রিধিকে রেডি করিয়ে দিতে। নিপা আর নীরা রিধিকে শাড়ি পরিয়ে দিল। কান্না করার কারণে সাজতে পারেনি। শান্তর আম্মু সে রিধিকে গোল্ডের ইয়াররিং, নাকফুল আর খুব ভারী কতগুলো গয়না পরিয়ে দিল। রিধি এক সেকেন্ডের জন্য কান্না বন্ধ করছে না। যতই সময় যাচ্ছে কান্নার পরিমাণটা আরো বেড়ে যাচ্ছে। রিধির কান্না দেখে নীরার চোখেও পানি টলমল করছে। নয়ন নিজের বোনের কান্না সহ্য করতে পারবে না, তাই রিধির পাশেও আসছে না, কিন্তু সবার আড়ালে গিয়ে বারবার চোখের পানি মুছে নিচ্ছে। অবশেষে কাজে এসে বিয়েটা পড়িয়ে দিল। রিধিকে যখন কবুল বলতে বলল, ওর মনে হচ্ছিল ওর জীবনটা অন্য কারো নামে লিখে দিচ্ছে। রিধি এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল ওর নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যাবে।
বিদায়ের সময় রিধির কান্না দেখে নয়ন আর নিপা নিজেদের আর কন্ট্রোল করতে পারলো না। নয়ন রিধিকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল, কেননা আজ ওর কলিজাটাকে ছিঁড়ে অন্য কারো বাসায় দিয়ে আসছে।